রাতের অন্ধকারে এক বাচ্চা ছেলের সামনে তার মাকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ ইনভেস্টিগেশনে এসে জানতে পারে ছেলেটির মা ছিল একজন পতিতা, কিন্তু তাকে কেউ কেন খুন করবে? এর পেছনের আসল রহস্য কি? পুলিশরা কি পারবে আসল খুনি পর্যন্ত পৌঁছাতে, নাকি ওই ভয়ঙ্কর খুনির জালে তারা নিজেরাই ফেসে যাবে? সেটাই দেখবো আজকের গল্প মৃগয়াতে। শুরুতেই আমাদের আসানসোলের অন্ধকার রাতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর অনেক জোরে জোরে বৃষ্টিও হচ্ছে। সেখানে আমরা একটা বাচ্চা মেয়ে আর তার মাকে দেখি। তারা বাসায় একাই ছিল। বাচ্চা মেয়েটার মা মেয়েটার বাবার সাথে কথা বলছিল, আর মেয়েটা জানালার সামনে দাঁড়িয়েছিল। তখনই সে তার মাকে ডাক দেয় আর তাকে ডেকে বলে বাইরে একটা ডেমন দাঁড়িয়ে আছে। এই কথা শুনে তার মা তো একেবারে অবাক হয়ে যায়। এরপর সে যখন তার মেয়ের কাছে আসে তখন সে সেখানে কিছুই দেখতে পায় না। তবে হঠাৎ করেই সে তার সামনে থেকে কিছু একটা চলে যেতে দেখে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই কেউ দরজায় নক করে। এই আওয়াজ শুনতে পেয়ে সে দরজা খুলে দেয়, কিন্তু দেখা যায় দরজার সামনে কেউই নেই। সে কাউকে দেখতে পায় না। তবে সে বুঝতে পারে যে কেউ একজন তাদের বাসায় ঢুকেছে, কারণ সে দরজার সামনে কিছু পায়ের ছাপ দেখতে পায়। ঠিক তখনই পুরো বাড়ির কারেন্ট চলে যায়, আর আমরা সেই মহিলাটার পেছনে কালো পোশাক পরা কাউকে দেখতে পাই। তখন হঠাৎই মহিলাটার পাশে একটা লোক এসে শিয়ালের মতো চিৎকার করতে থাকে। খুবই অদ্ভুত এই লোকটা। মহিলাটা তখন ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখনই সে তার সামনে ভয়ঙ্কর এক লোককে দেখতে পায়। তার হাতে ছুরি ছিল। তাকে দেখতে একদম রাক্ষসের মতো লাগছিল। তাছাড়া সে হিন্দিতে কথা বলছিল। এই লোকটার নাম হলো সর্দার। এর সম্পর্কে আমরা সামনে আরো অনেক কিছু জানতে পারবো। সর্দারও ঠিক শিয়ালের মতো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। মহিলাটা আর তার বাচ্চাটা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। সেই সময় হঠাৎ ঘরের মধ্যে থাকা সেই লোকটা চলে আসে আর মহিলাটাকে পেছন থেকে শক্ত করে ধরে। ওদিকে সর্দার মহিলাটার বাচ্চাকে টেনে নিয়ে যায়। এরপরই সে ওই মহিলা আর তার ছোট বাচ্চাটাকে সেখানেই মেরে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা কলকাতা শহর দেখতে পাই, যেখানে কিছু গুন্ডা একটা বৃদ্ধ লোকের বাসার সবকিছু বাইরে ছুঁড়ে ফেলছিল। লোকগুলো বৃদ্ধ লোকটার গলায় ছুরি ধরেছিল, তাই সে কিছুই করতে পারছিল না। তখনই সেখানে একটা লোক আসে আর গুন্ডাগুলোকে বৃদ্ধ লোকটাকে প্রণাম করে সেখান থেকে চলে যেতে বলে। গুন্ডাগুলো সেই লোকটার কথা না শুনে উল্টো তাকেই মারতে আসে। তখনই সে সেখানে থাকা প্রত্যেকটা গুন্ডাকে মারে আর তাদের দিয়ে ওই বৃদ্ধ লোকটাকে প্রণাম করায়। এরপর সে সেই বৃদ্ধ লোকটাকে তার বাসার সবকিছু আবারও ভেতরে নিয়ে যেতে বলে, আর তাকে এটাও বলে যে নেক্সট টাইম যদি ওই লোকগুলো তাকে বিরক্ত করে তাহলে সে যেন থানায় যায়। তবে এই লোকটাকে আর কেনই বা সেই বৃদ্ধ লোককে সাহায্য করলো? আসলে এই লোকটা হলো সেখানকার থানার নতুন এসআই। তার নাম অনিমেষ। বোঝাই যায় সে অনেক সৎ একজন লোক। এরপরই আমরা ওসি দেবাঞ্জনকে দেখতে পাই, যাকে সবাই ভালোবেসে দেবু বলে ডাকে। দেবুর একটা পদ্ধতি আছে। সে ক্রিমিনালের থেকে কোনো কথা বের করার সময় প্রথমে তাকে তার পছন্দের খাবার খাওয়ায়। এরপর যদি তার মুখ থেকে সবকিছু বের না হয় তখন সে ক্রিমিনালকে আচ্ছা মতো পেটায়। দেখা যায় সেদিনও সে জেলে একজন ক্রিমিনালকে আনে আর তাকে তার ফেভারিট ডালপুরি খাওয়ায়। এরপর তার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে, কিন্তু এরপরই তাকে একটা থাপ্পড় মেরে তার থেকে সিদ্দিক নামের একজন ক্রিমিনালের সব ইনফরমেশন নিয়ে নেয়। এটাই হলো তার ইউনিক পদ্ধতি। এরপরে সে জুনিয়র ইন্সপেক্টর বিকাশকে সেই ক্রিমিনালকে ধরতে পাঠিয়ে দেয় আর ওই জেলে থাকা ক্রিমিনালটাকে ছেড়ে দেয়, কারণ তার তো তেমন কোনো দোষ ছিল না। শুধুমাত্র ইনফরমেশন বের করার জন্যই তাকে ধরে আনা হয়েছিল। এরপর দেবু যখন বাইরে বের হয় তখন তার সাথে অনিমেষের দেখা হয়। অনিমেষ তাকে তার পরিচয় দিলে দেবু তাকে তার কেবিনে নিয়ে আসে। সেখানে দেবু তাকে জিজ্ঞেস করে যে সে আগে কোন সোর্সের হয়ে কাজ করত। অনিমেষ দেবুকে জানায় সে কখনো কোনো সোর্সের হয়ে কাজ করেনি। তার কাজের পদ্ধতিটা একটু ভিন্ন। সে অবজারভেশনের উপরই কাজ করে, ঠিক প্রাইভেট ডিটেকটিভদের মতো। এই কথা শুনে দেবু অনেক অবাক হয় আর অনিমেষকে বলে তাকে অবজার্ভ করে তার সম্পর্কে কিছু বলতে। সে দেখতে চায় তার অবজারভেশন ক্ষমতা কতটুকু। তখন অনিমেষ দেবুর পা থেকে মাথা পর্যন্ত সবকিছু চেক করে। এরপর সে দেবু সম্পর্কে বলতে শুরু করে। প্রথমে সে বলে দেবু রিসেন্টলি ওয়েট লস করেছে আর সে ব্রেকফাস্ট করতে পারেনি, তাই বাইরে এসে ডালপুরি খেয়েছে। সে বিবাহিত আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে লেফটি হয়ে জন্ম নিয়েছে, কিন্তু কোনো একটা কারণে সে রাইট হ্যান্ডেড হতে বাধ্য হয়েছে। তাছাড়া তার হাতে যেই ঘড়িটা রয়েছে সেটা তার কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনিমেষ দেখেছে যে ঘড়িটা এখন চলে না।
তবুও যেহেতু দেবু সেটা পরে রেখেছে, তার মানে এটা তাকে কোনো স্পেশাল কেউ দিয়েছে। তখন দেবু বলে হ্যাঁ, এটা তাকে তার বাবা দিয়েছিল। এখানে দেখা যায় অনিমেষ দেবু সম্পর্কে অনেক কিছু বলে, আর তার দেওয়া প্রত্যেকটা ইনফরমেশনই ঠিক ছিল। তবে সে একটা ইনফরমেশন ভুল বলেছিল, সেটা হলো দেবু সকালে ডালপুরি খেয়েছে। আসলে সে দেবুর পায়ে ডালপুরির ডাল পড়ে থাকতে দেখেছে, তাই ভেবেছে যে সে সকালে ডালপুরি খেয়েছে। তবে তার এই ধারণাটা ভুল ছিল, কারণ সে নিজে ডালপুরি খায়নি, আর একজনকে খাইয়েছে তার থেকে কথা বের করার জন্য। কিন্তু হ্যাঁ, অনিমেষ যেহেতু বাকি সবকটা ইনফরমেশন ঠিক দিয়েছে, তাই দেবু তার অনেক প্রশংসা করে, কারণ কাউকে এত তাড়াতাড়ি অবজার্ভ করা অনেক বড় একটা ট্যালেন্ট, যা সবাই পারে না। ঠিক তখনই ইন্সপেক্টর বিকাশ এসে দেবুকে জানায় যে সেন্ট লিওনার্দো স্কুলে কৌশিক নামের একজন কোনো একটা ঝামেলা করেছে। বিকাশ বলতে থাকে সেই কেসটা হ্যান্ডেল করছে, কিন্তু দেবু বলে না, সে যাবে সেখানে। এখানে দেবুকে দেখে মনে হচ্ছিল এই কৌশিককে সে আগে থেকেই চেনে। আসলে এই কৌশিক একটা এনজিও চালায়, সেই এলাকার বাচ্চাদের নিয়েই তার এনজিওটা চালায়। সে সেন্ট লিওনার্দো স্কুলে বাচ্চাদের একটা দাবি নিয়ে আন্দোলন করছিল। দেবু তখন অনিমেষকে নিয়েই সেই স্কুলে চলে যায়, যেখানে সে কৌশিককে আরো কিছু মানুষের সাথে আন্দোলন করতে দেখে। তখনই সে কৌশিককে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। কৌশিক জানায় এই স্কুলে তাদেরই একটা বাচ্চা পড়তো, যার মা একজন প্রস্টিটিউট, আর এই কারণে এই স্কুলের প্রিন্সিপাল সেই বাচ্চাটাকে বের করে দিতে চায়। কিন্তু এটা তো বেআইনি, আর এই জন্যই তারা প্রতিবাদ করছে, যাতে স্কুলের এই নিয়মটা তুলে দেওয়া যায়, যাতে সব বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারে। কৌশিকের এই কাজটা দেবু সমর্থন করে। এরপরই আমরা প্রিন্সিপালের রুমে ছায়াকে দেখতে পাই, যার ছেলের নাম আবির। আবিরকে আজ স্কুল থেকে বের করে দেওয়ার কথা চলছে, কারণ ছায়া একজন প্রস্টিটিউট। তবে ছায়া চায় না যে তার জন্য তার ছেলের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাক, তাই সে প্রিন্সিপালের সাথে কথা বলতে আসে। ছায়া তখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে তার ছেলের দোষ কি। তার ছেলে পড়ালেখায় অনেক ভালো, কখনো কোনো বাদরামিও করে না, তাহলে তার দোষ কি এটাই যে সে ছায়ার ছেলে? এতে প্রিন্সিপাল ছায়াকে অভদ্রতা করতে নিষেধ করে, আর বলে সে যদি চিঠিটা নিয়ে নিচে গিয়ে সবাইকে না থামায় তাহলে সে পুলিশ ডাকবে। ঠিক তখনই সেই রুমে দেবু চলে আসে। সেখানে গিয়ে দেবু ছায়াকে নিচে পাঠিয়ে দেয়, আর সে প্রিন্সিপালকে বলে সে তো প্রিন্সিপালের পক্ষে। এটা শুনে প্রিন্সিপাল মহা খুশি হয়ে যায়। সে তখন দেবুকে বলে যে তাদের স্কুলে ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে মেয়েরা পড়ে, সেখানে ছায়ার মতো একটা মানুষের ছেলে যদি তাদের স্কুলে পড়ে তাহলে তো তাদের রেপুটেশনটাই খারাপ হয়ে যাবে। তাই সে ছায়ার ছেলেকে বের করে দিতে চায়। দেবু তখন বলে হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই বলেছে, তবে তারও একটা কথা আছে। সে যতদূর জানে প্রিন্সিপাল বিদেশি জিনিস ছাড়া নেয় না। এটা যদিও তাকে তাদের পার্সোনাল ইনফর্মার শিবু বলেছে, যার ম্যাসাজ পার্লারে প্রিন্সিপাল প্রত্যেক সপ্তাহে যায়। এই কথা শুনেই তো প্রিন্সিপালের মুখ বন্ধ হয়ে যায়। এরপরে দেবু প্রিন্সিপালের টেবিল থেকে সেই চিঠিটা নিয়ে নেয়, যেটা আবিরের এই স্কুল থেকে বের হয়ে যাওয়ার জন্য ছিল। সেটা সে সাথে সাথে ছিঁড়ে ফেলে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তবে এই সব কিছুতে অনিমেষ মোটেও খুশি ছিল না, কারণ তার মতে আজকের পর থেকে আবিরকে সবাই তার মাকে নিয়ে বুলি করবে, তাকে অনেক ছোট করবে, আর বড় হয়ে এই ছেলেটাই একসময় নিজের মাকে ঘৃণা করবে। তাই তার মনে হয় আবিরকে স্কুল থেকে বের করে দেওয়াটাই বেটার ছিল। তার এই বাস্তববাদী চিন্তাটা দেবুর অনেক ভালো লাগে। এরপর সে অনিমেষকে ডিউটির জায়গায় নিয়ে যায়, যেখানে সে অনিমেষকে বলে তাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো সোনাগাছি। এখানে 3 ধরনের ওয়ার্কার্স থাকে। থার্ড লেভেল হলো ফেরিওয়ালা, যেখানে বিভিন্ন জায়গা থেকে প্রস্টিটিউটরা আসে, নিজেদের ড্রেস চেঞ্জ করে, তাদের কাজ করে, এরপর কাজ শেষে সেখান থেকে চলে যায়। সেকেন্ড লেভেল হলো লাইনওয়ালি। এখানে যারা কাজ করে তাদের থাকার জায়গা নেই, হয় তাদের কেউ বিক্রি করে দিয়েছে, না হয় তারা পরিবার থেকে লুকিয়ে টাকা কামানোর জন্য এই কাজ করছে। আর ফার্স্ট লেভেল হলো আগ্রাওয়ালি। এরা হাই প্রোফাইলের, এরা লাখ লাখ টাকা ইনকাম করে, ব্র্যান্ডেড ড্রেস ছাড়া এরা পরে না, আর এদের কাছে সব বড় লোকরাই আছে। এগুলো বলতে বলতে দেবু অনিমেষকে সবচেয়ে বড় রেড লাইট এরিয়া অর্থাৎ সোনাগাছিতে নিয়ে যায়। সেখানে গিয়ে অনিমেষ অবাক হয়ে যায়, কারণ সে দেখে দেবুর সাথে সেখানকার সব মেয়েদের পরিচয় আছে। তারা দেবুকে নিজেদের ভাইয়ের মতো শ্রদ্ধা করে আর অনেক ভালোবাসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়।
আমরা তখন দেবুর ওয়াইফ মায়াকে দেখতে পাই যে তার ছেলেকে অনেক বকাঝকা করছিল, কারণ তার ছেলে ইংলিশে C- পেয়েছে। মায়া একজন ইংলিশ টিচার, তবুও তার ছেলে C- পেয়েছে, এ কারণে সে অনেক বেশি রেগেছিল। ঠিক তখনই ঘরে দেবু আসে। দেবু মা আর ছেলের এই ঝগড়া থামায় আর তার ওয়াইফের সাথে রোম্যান্স করে। অন্যদিকে আমরা অনিমেষকে দেখি, সে তার পরিবার থেকে দূরে থাকে, তাই তার মা তাকে কল দিয়ে তার খোঁজ খবর নিচ্ছিল। তখন কথায় কথায় অনিমেষের মা তার বিয়ের কথাটা তুললে অনিমেষ নেটওয়ার্ক প্রবলেমের বাহানা দিয়ে কলটা কেটে দেয়। এরপর আমরা চামেলিকে দেখতে পাই যে সোনাগাছির পাড়াতেই প্রস্টিটিউটের কাজ করে। তার একজন কাস্টমার তার সাথে খারাপ কিছু করতে আসাতে সে অনেক রেগে যায় আর কাস্টমারকে অনেক মারধরও করে। এতে সেই কাস্টমার বেশ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই তার কাছে ছায়ার কল আসে। ছায়া চামেলিকে জানায় আবির বাইরে পড়ালেখা করছে, তাই সে চামেলিকে একটু আবিরের খেয়াল রাখতে বলে। চামেলি চাইছিল না আবির বাইরে পড়ুক, তাই সে আবিরকে তার রুমে পড়তে বসানোর জন্য তাকে আনতে যায়। অন্যদিকে অনিমেষ সোনাগাছিতে এসে দেখে আবির রাস্তার পাশে বসে পড়ছে। অনেক লোকের মাঝে তাকে পড়তে দেখে অনিমেষ আবিরকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। আবির বলে কাল তার পরীক্ষা, তাই সে পড়াশোনা করছে। অনিমেষ তখন আবিরকে তার বাসায় যেয়ে পড়তে বলে, কিন্তু আবির অনিমেষকে জানায় বাসায় তার মা কাজ করছে, তাই সে এখন বাসায় যেতে পারবে না। এই কথা শুনে অনিমেষ আবিরকে বলে সে যদি এই পাড়াতে থাকে তাহলে তার কখনোই পড়ালেখা হবে না, উল্টে সে তাদের মতোই হয়ে যাবে। এর থেকে তার উচিত একটা অনাথ আশ্রমে গিয়ে থাকা, তাও সে ভালো থাকবে। অনিমেষ আবিরকে এগুলো বলছিল, ঠিক তখনই সেখানে চামেলি চলে আসে আর তাদের সব কথা শুনে নেয়। এতে চামেলি অনেক রেগে যায় আর অনিমেষকে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এতে অনিমেষও রেগে তাকে বেশ খারাপ খারাপ কথা শোনায়, যেটা ইন্সপেক্টর দেবু শুনে নেয়। আর সে অনিমেষকে বলে সবার কাছে ভালো হতে গেলে আগে নিজের মুখের ভাষা ভালো করতে হবে। এরপর দেবু আবিরের সাথে কিছুক্ষণ গল্প করে। তারপর দেখা যায় রাতের বেলা আমরা আবিরকে তার রুমে দেখতে পাই। সে তার ছোট্ট একটা স্টিলের ব্যাংক নিয়ে তার টাকা গুনছিল। ঠিক তখনই সেখানে তার মা চলে আসে আর আবির ব্যাংকটা লুকিয়ে ফেলে। তখন ছায়া আবিরকে জিজ্ঞেস করে কাল তো তার পরীক্ষা, সে এখনো কেন ঘুমায়নি। তখন আবির তার মাকে বলে কাল শুধু তার পরীক্ষা না, কাল আরেকটা স্পেশাল জিনিস আছে, আর সেটা হলো তার মায়ের বার্থডে। আবির তার মাকে বার্থডেতে একটা সারপ্রাইজ দিতে চায়, এজন্যই সে তার ছোট্ট ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল। তবে একথা সে তার মাকে বলে না। এরপর ছায়া আবিরকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। আবির ঘুমিয়ে যাওয়ার পর ছায়া আবিরের ব্যাংকটা খাটের পাশে দেখতে পায়। সেখানে সে দেখে খুবই অল্প টাকা আছে, তাই সে সেই ব্যাংকে আরো কিছু টাকা ঢুকিয়ে দেয়, যাতে তার ছেলে কাল যখন দোকানে কিছু কিনতে যাবে তখন তাকে হেজিটেট ফিল না করতে হয়। পরের দিন সকালে স্কুল শেষে আবির তার মায়ের জন্য কেক কিনতে একটা কেক শপে যায়, যেখানে সে কেকের উপর অনেক সুন্দর করে হ্যাপি বার্থডে মা লিখে দেয়। এরপর সে কেকটা নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে অনেকক্ষণ ধরে দরজা নক করে সে, কিন্তু কেউ দরজা খোলে না। তারপর আবির দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে আবির যেটা দেখে সেটা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। সে দেখে তার মার লাশ মাটিতে পড়া, শরীর থেকে রক্ত ঝরছে। কেউ একজন তার মাকে তার জন্মদিনের দিনই মার্ডার করেছে। এটা দেখে আবির অনেক ভয় পেয়ে যায়, বারবার মা মা বলে চিৎকার করতে থাকে, অনেক কান্না করতে থাকে। তখন আবিরের চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে আর তারা পুলিশ ডাকে। দেখা যায় অনিমেষ আর দেবু এই কেসের ইনভেস্টিগেশন করতে সেখানে আসে। দেবু ইন্সপেক্টর বিকাশকে এই ঘটনার আগে পরের পুরো এরিয়ার রিপোর্ট বের করতে বলে। ঠিক তখনই লাশের পাশে অনিমেষ একটা কেক পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে এই কেকটা আবির তার মায়ের জন্য এনেছিল। অনিমেষের বাচ্চা ছেলেটার জন্য তখন প্রচুর কষ্ট হয়। সেই সময় চামেলি তাকে বলে এবার তো তার ইচ্ছা পূরণ হয়েছে, আবিরকে এখন অনাথ আশ্রমেই থাকতে হবে। অনিমেষের আসলে এখানে আর বলার মতো কিছুই ছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আবিরের ছায়া ছাড়া এই দুনিয়াতে কেউ ছিল না। জন্মের পর থেকে সে নিজের বাবাকে দেখেনি, তার মাই তার দুনিয়া ছিল। তার মা তার সব ইচ্ছা পূরণ করত, সে আবিরকে কখনো কষ্ট পেতে দিত না। নিজের কষ্টগুলো সব সময় আবিরের থেকে আড়াল করত। এগুলো ভেবেই আবির কান্না করছিল। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর পরের দিন সকালে পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়, যেখানে অনিমেষ দেবুকে জানায় ছায়াকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে মারা হয়েছে। তাছাড়া তার আগে তার মাথায় আঘাতও করা হয়েছে। তাদের বাসায় যে ক্যাশ আর সোনার গয়না ছিল সবকিছু চুরি হয়েছে। এখানে অনিমেষের কাছে একটা জিনিস খুব অস্বাভাবিক মনে হয়, সেটা হলো ছায়া কেন এত টাকার সোনার গয়না
তার বাসায় রেখে দিয়েছে। এতে দেবু বলে এটাই হলো প্রস্টিটিউট ট্রেডিশন। তারা যে টাকাটা ইনকাম করে সেটা তারা সোনার গয়নায় কনভার্ট করে বাড়িতে রেখে দেয়, কারণ তারা কাউকেই বিশ্বাস করে না, এমনকি ব্যাংকেও না। এরপরই অনিমেষ বলে তাহলে তাদের এই এরিয়ায় সিসিটিভি ফুটেজ চেক করে দেখা উচিত। এটা শুনে বিকাশ হাসতে থাকে। সে অনিমেষকে জানায় সোনাগাছিতে কোনো সিসি ক্যামেরা নেই। তারা অনেকবার সিসি ক্যামেরা লাগানোর চেষ্টা করেছে, তবে সেখানকার লোকাল লোকজন তাদের তা লাগাতে দেয়নি, কারণ এখানে এমন অনেকেই কাজ করে যাদের পরিবার জানে না যে তারা কি কাজ করে, তাই তারা চেয়েও সেখানে সিসি ক্যামেরা লাগাতে পারেনি। এরপরই দেবু অনিমেষকে সব ফাইল চেক করতে বলে, আর এই কেসের সম্পূর্ণ দায়িত্ব সে অনিমেষের উপরেই দিয়ে দেয়। সে তাকে আরো জানায় যে ছায়ার কাছে যে এত সোনা আছে সেটা তার কাছের মানুষ ছাড়া কেউই জানবে না, তাই তাদের আগে ছায়ার আশেপাশের মানুষগুলোকে ইনভেস্টিগেট করতে হবে। সে এগুলো বলছিল, ঠিক তখনই দেবুর কাছে একটা কল আসে। একজন নিউজ রিপোর্টার তাকে কল করেছিল। সে জানতে পেরেছে যে সোনাগাছিতে একটা মার্ডার হয়েছে, এজন্যই সে সেই মার্ডারের নিউজ করতে কল করে। কিন্তু সে যখন জানতে পারে যে একটা প্রস্টিটিউট মারা গেছে, তখন সে আর কাজটা করতে চায় না। এরপর দেবু কলটা কেটে দেয়। তখন একজন ইন্সপেক্টর এসে দেবুকে জানায় আবির অনেকক্ষণ ধরে পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছে, সে সারাদিন কিছুই খায়নি। এটা শুনে অনিমেষ একটা ভাতের প্লেট নিয়ে আবিরের কাছে যায়। আবির বসে কান্না করছিল। তাকে দেখে অনিমেষের সেই কথাগুলো মনে পড়ে যায় যেগুলো সেদিন সে আবিরকে বলেছিল। তারপর সে আবিরের পাশে গিয়ে বসে। অনিমেষ আবিরকে প্রমিস করে যে তার মায়ের সাথে যে বা যারা এই কাজটা করেছে তাদের সে ছাড়বে না, তাদের প্রাপ্য শাস্তি সে দিয়েই ছাড়বে, আর এটা সে আবিরকে প্রমিস করে। এরপর অনিমেষ আবিরকে নিজ হাতে ভাত খাইয়ে দেয়। তারপর দেবু পুলিশ স্টেশনে ছায়ার পরিচিত সবগুলো প্রস্টিটিউটকে নিয়ে আসে। তারা এক একজন এক এক রকম কথা বলছিল, তবে সবার মধ্যে একটা কথাই কমন ছিল, তারা সবাই অসীম নামের একজন লোকের কথা বলছিল। আসলে এই অসীমে একদিন ছায়াকে হাত ধরেই সোনাগাছিতে নিয়ে এসেছিল, আর ছায়ার ছেলে আবিরের বাবাই হলো এই অসীম। এটা শুনে দেবু বিকাশকে দ্রুত অসীমকে ধরে নিয়ে আসতে বলে। সেখানে দেবু অসীমকে বারবার জিজ্ঞেস করে যে সে কেন ছায়াকে মারলো, কিন্তু অসীম বলে সে ছায়াকে মারেনি। দেবু তাকে অনেক মারধর করে, তবুও অসীমের একটাই কথা যে সে ছায়াকে মারেনি। তখন অনিমেষ পাশে ছিল। সে চোখ বন্ধ করে সে মার্ডারের স্পটের সবকিছু চিন্তা করতে থাকে। তার মনে হয় যে না, অসীম ছায়াকে মারতে পারে না। সেই কথাটা দেবুকেও জানায়। অনিমেষের মতো ছায়াকে যে মেরেছে সে লেফটি, আর অসীম রাইট হ্যান্ডেড, তাই তার পক্ষে ছায়াকে মারা সম্ভব না। তাছাড়া মার্ডারের স্পট থেকে তার একটা হ্যান্ডমেড শাড়ির স্যাম্পেলও পেয়েছে, আর সেখানে অনিমেষ একটা এক্সপেন্সিভ পারফিউমের স্মেলও পেয়েছে, যেটা কখনোই ছায়ার পক্ষে এফোর্ড করা সম্ভব না। তার মানে হলো এই কাজগুলো আগ্রাওয়ালির কারো করা, কারণ তারা ছাড়া এত এক্সপেন্সিভ জিনিস এখানকার কেউই চিনতে পারবে না। তখন দেবু অসীমকে জিজ্ঞেস করে যে ছায়ার সাথে কোনো আগ্রাওয়ালির কি কখনো ঝামেলা হয়েছে। এতে অসীম বলে হ্যাঁ, শবনমের সাথে একবার একজন কাস্টমারকে নিয়ে ছায়ার ঝামেলা হয়েছিল। এই কথা শুনে দেবু বিকাশকে জিজ্ঞেস করে যে শবনমের ম্যানেজারকে। সে বিকাশকে তার সম্পর্কে সব ইনফরমেশন বের করতে বলে। তারপর দেবু অনিমেষ আর বিকাশকে নিয়ে শবনমের বাসায় যায়, যেখানে শবনম দেবুকে জানায় ছায়ার সাথে তার কিছু কাস্টমার নিয়ে প্রবলেম হয়েছিল। ছায়া একটু সুন্দর হওয়ায় সে শবনমের সব কাস্টমার নিয়ে নিচ্ছিল, এজন্যই তাদের ছোটখাটো ঝগড়া হয়। তবে সে ছায়াকে মারেনি। তখন বিকাশ শবনমের আলমারি থেকে একটা শাড়ি আর একটা পারফিউম বের করে, যে পারফিউমের স্মেল একেবারেই সেই পারফিউমের স্মেলের মতো ছিল যেটা অনিমেষ ছায়ার মার্ডার স্পটে পেয়েছিল। তাছাড়া তারা যখন ফরেন্সিক ল্যাবে গিয়ে শবনমের শাড়ির সাথে মার্ডার স্পটে পাওয়া শাড়ির স্যাম্পল ম্যাচ করে, তখন তারা দেখে এটা শবনমের শাড়ির সাথে সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে। তখন তারা সেখানে আর একটা ইনফরমেশন পায়, সেটা হলো ছায়ার মার্ডার করা হয়েছে AK-47 গ্রেড ছুরি দিয়ে। তবে দেবু বলে এই ছুরিটা তো ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল না, তাহলে শবনম এই ছুরি কোথা থেকে পেল? এই কথা শুনে অনিমেষ বলে ছায়াকে শবনম মারেনি, কারণ ছায়ার গলা যেভাবে কাটা হয়েছে এতে যে মাসেল স্ট্রেংথ লাগে সেটা কখনোই শবনম বা তার ম্যানেজারের পক্ষে সম্ভব না। তাছাড়া সে দেবুকে শাড়ির সেই স্যাম্পলটা দেখায় আর বলে এখানে দেখে ভালো করেই বোঝা যাচ্ছে যেটা ধস্তাধস্তিতে ছেড়েনি, এটাকে কেউ খুব সূক্ষ্মভাবে কেটে মার্ডার স্পটে রেখে দিয়েছে যাতে শব্দ শবনমের উপর আসে। এর মানে হলো ছায়ার খুনটা এমন কেউ করেছে যে শবনম আর ছায়া দুজনকেই খুব ভালো করে চেনে। ঠিক তখনই দেবু শবনমের শাড়িতে একটা দাগ দেখতে পায়, যেটা লাল হলেও একদমই রক্ত মনে হচ্ছিল না, তাই সে সেটাকে শুকে দেখে। তখন সে বুঝতে পারে যে এটা একটা সস। তাছাড়া
সে যখন সেই দাগের উপর তার জিহ্বা দেয় তখন সে সেখানে হালকা পেঁয়াজ আর লেবুর স্বাদ পায়। এর মানে হলো এই দাগ অবশ্যই কোনো রোল থেকে এসেছে। তাই সে ছায়ার বাসার আশেপাশের সব রোলের দোকানে গিয়ে রোল টেস্ট করতে শুরু করে। আর অনেকক্ষণ ধরে টেস্ট করার পর সে একটা দোকানের রোলে সেই সেম টেস্টটা পায় যেটা সে শবনমের শাড়ি থেকে পেয়েছিল। এরপর দেবু সেদিনের সব লোকের ডিটেলস বের করে। যেদিন ছায়ার মার্ডার হয়েছিল সেখানে সে একটা পরিচিত নাম দেখতে পায় যে কিনা ছায়া আর শবনম দুজনকেই চিনত, আর কাজের জন্য তার সাথে তাদের রোজ দেখাও হতো। সেটা আর কেউই না, সে হলো কৌশিক। দেবু এই ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথেই অনিমেষকে নিয়ে কৌশিককে ধরতে চলে যায়। এরপর সে কৌশিককে ধরে তার গায়ে কেরোসিন ঢালতে থাকে। এতে কৌশিক ভয় পেয়ে ধীরে ধীরে সব সত্যি বলতে শুরু করে। এখান থেকে দৃশ্য কয়েক মাস আগে শিফট হয়। একদিন একটা আমেরিকান এনজিও কৌশিকের এনজিওর বাচ্চাদের জন্য একটা বড়সড় ফান্ড দিয়ে যায়। তবে সেই ফান্ডের টাকাটা তারা এনজিওতে খরচ না করে নিজেরা নিয়ে নেয়। এই খবরটা আবার ছায়া জেনে যায়। সে কৌশিককে হুমকি দেয় যে কৌশিক যদি তার ছেলের সব পড়ালেখার খরচ না দেয় তাহলে সেই খবরটা সবাইকে জানিয়ে দিবে। আর সেদিনই কৌশিক ঠিক করেছিল যে সে ছায়াকে মেরে ফেলবে। এরপর সে তার প্ল্যান মতো সব কাজ করতে শুরু করে। প্রথমে সে শবনমের বাসায় যায়। সেখানে সে আলমারি থেকে শবনমের একটা পারফিউম আর শাড়ি বের করে নেয়। তারপর কৌশিক একজন লোক নিয়ে ছায়ার বাসায় যায়। তবে ঘরে ঢুকে সে দেখে ছায়া অলরেডি মরে সেখানে পড়ে আছে। তাই তাদের যাতে কেউ সন্দেহ না করে এজন্যই তারা শবনমের শাড়ির টুকরো সেখানে ফেলে রেখে আসে আর পুরো রুমে শবনমের পারফিউম ছড়িয়ে দেয়। এরপর সে যখন সেখান থেকে বের হয় তখন কৌশিক তাদের সামনে পুলিশের গাড়ি দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে সামনেই একটা রোলের দোকান থেকে রোল নিয়ে খেতে শুরু করে। এরপর যখন সামনে থেকে পুলিশ চলে যায় তখন সে অর্ধেক খাওয়া রোলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় আর সেই রোল থেকে এই শাড়িতে দাগ লেগে যায়। তারপর সে শবনমের বাসায় গিয়ে সবকিছু আগের জায়গায় রেখে দেয়, কিন্তু সে কোনো খুন করেনি। ঠিক সেই সময় দেবুর কাছে একজন মেয়ের কল আসে। সেও সোনাগাছিতেই থাকতো। সে সেখানে রেশমা নামের একজন মেয়ের কথা বলে, যার উপরও ঠিক সেদিনে অ্যাটাক করা হয়েছিল যেদিন ছায়ার উপর অ্যাটাক করা হয়। আর বর্তমানে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেবু অনিমেষকে নিয়ে সেখানে চলে যায়। তবে ভেতরে ঢোকার সময় অনিমেষ রেশমার বাসার সামনে একটা লাল ক্রস মার্ক দেখতে পায়, যেটা সে ছায়ার বাসার সামনেও দেখেছিল। ভেতরে গিয়ে রেশমাকে দেখে তারা বুঝতে পারে যে রেশমাকে যে মেরেছে সেও লেফটি। তার মানে হলো সেদিন শুধু ছায়ার উপর অ্যাটাক হয়নি, আরো অনেকের উপর হয়েছে। তখন অনিমেষ দেবুকে বাইরের ক্রস মার্কের কথাটা বলে। এরপর দেবু অনিমেষকে পুরো এরিয়াটা চেক করে দেখতে বলে যে আর কোনো বাসায় ক্রস মার্ক আছে কিনা। তখন খুঁজতে খুঁজতে হঠাৎ অনিমেষের একটা বাড়ির দিকে চোখ পড়ে যেখানে সেই সেম ক্রস মার্কটাই ছিল। আর এটা কারো না, এটা ছিল চামেলির বাসা। তখন অনিমেষ চামেলির বাসার ভেতরে যায়, যেখানে সে দেখে চামেলি খুব আদর করে আবিরকে বিরিয়ানি খাওয়াচ্ছে। তখন সে চামেলিকে ডাকে আর তার সাথে কথা বলার জন্য একটু বাইরে আসতে বলে, কিন্তু চামেলি কোনোভাবেই অনিমেষের সাথে কথা বলতে চাইছিল না, কারণ প্রথম দিনের কথা তো মনেই আছে, যেদিন অনিমেষ চামেলির সাথে খুবই খারাপ আচরণ করেছিল। তাই চামেলি মনে করে অনিমেষ খুবই খারাপ একটা লোক। কিন্তু যখন আবির তাকে রিকোয়েস্ট করে তখন চামেলি আর না করতে পারে না। এরপর চামেলি অনিমেষকে নিয়ে তার বাসার ছাদে যায়, যেখানে গিয়ে অনিমেষ চামেলির হাতে একটা কাটা দাগ দেখতে পায়। তাই সে চামেলিকে এই কাটা দাগের কারণ জিজ্ঞেস করে। চামেলি তখন তাকে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলতে থাকে, কিন্তু অনিমেষ তার মিথ্যা ধরে ফেলে। চামেলি অনিমেষের কোনো কথারই সোজা সাপটা জবাব দিচ্ছিল না। তখন অনিমেষ বুঝে যায় যে চামেলি এখনো তার উপরে রেগে আছে। তাই সে চামেলির কাছে তার ভুলের জন্য মাফ চায়। সে চামেলিকে বলে সে যদি অনিমেষকে সব সত্যিটা নাও বলে তাও আসল খুনিকে সেটা অনিমেষ যেভাবেই হোক বের করবে, কারণ সে আবিরকে প্রমিস করেছে যে তার মায়ের খুনিকে সে তার সামনে এনে দাঁড় করাবে, আর এই প্রমিস সে যেভাবেই হোক রাখবে। এ কথা শুনে চামেলির মন গলে যায় আর সে অনিমেষকে সব কাহিনী বলতে শুরু করে। চামেলি বলে যেদিন ছায়ার উপর অ্যাটাক হয়েছিল সেদিন তার উপরও অ্যাটাক হয়। দুজন ছেলে এসেছিল যাদের সে আগে কখনো দেখেনি। এর মানে হলো তারা এই এলাকার না, তারা চামেলির কাছে কাস্টমার হিসেবেই এসেছিল। প্রথম দিকে সবই ভালো ছিল, তবে হঠাৎ তারা ছুরি বের করে চামেলির উপর অ্যাটাক করতে আসে। তখন চামেলিও নিজেকে ডিফেন্ড করার জন্য হাতে বটি তুলে নেয়। তখনই লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে তাদের ছুরির আঘাতে চামেলির হাত কিছুটা কেটে যায়। চামেলি অনিমেষকে এটাও জানায় যে তারা লেফটি ছিল। যেই কথা শুনে অনিমেষ বুঝে যায় যে লোকগুলোই ছায়াকে মেরেছে। তখন সে চামেলিকে জিজ্ঞেস করে যে তার কি ওই লোকগুলোর চেহারা মনে আছে। চামেলি জানায় হ্যাঁ, সে কখনোই সেই চেহারাগুলো ভুলতে পারবে না।
এরপরই অনিমেষ চামেলিকে নিয়ে পুলিশ স্টেশনে যায় আর তার বর্ণনা মতো একটা স্কেচ রেডি করে, যেখানে আমরা দেখতে পাই এই লোক দুটো সেই লোক ছিল যাদের আমরা গল্পের শুরুতে একটা বাচ্চা আর তার মাকে মেরে ফেলতে দেখেছিলাম। এরা কারা আর কেনই বা এরা মানুষ মারছে, তাদের উদ্দেশ্যই বাকি শুধুই চুরি করা নাকি এর পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে, সবকিছু আমরা সামনেই জানতে পারবো। এখানে অনিমেষ দেবুকে জিজ্ঞেস করে যে তাদের কাছে কোনো সিসি ক্যামেরার ফুটেজ নেই, এই ছবি ছাড়া এই লোকগুলো সম্পর্কে তাদের কাছে কোনো ইনফরমেশনও নেই, তাহলে তারা কিভাবে এই লোকগুলোকে খুঁজে বের করবে? তখন দেবু বলে বাজ পাখি আসবে। এরপর আমরা বাজ পাখিকে দেখতে পাই, সে একজন পুলিশ ইন্সপেক্টর, তার নাম রুদ্র। রুদ্রর একটা স্পেশাল ট্যালেন্ট আছে, সে যে কোনো মানুষের নাম, ছবি, ফোন নাম্বার থেকে সেই মানুষের সব ডিটেলস কম্পিউটারের মাধ্যমে বের করে দিতে পারে। এখানে আমরা রুদ্রর ফ্যামিলিকে দেখতে পাই, তার ফ্যামিলিতে সে, তার ওয়াইফ আর তাদের মেয়ে থাকে, যে কিনা এখন কলেজে পড়ে। রুদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই তার মেয়ের ফোনে একটা কল আসে। এতে তার মেয়ে অনেক বেশি বিরক্ত হয়। তখন রুদ্র তার মেয়েকে এর কারণ জিজ্ঞেস করে। তার মেয়ে জানায় একটা নম্বর থেকে তার কাছে বারবার কল আসছে। একটা মেয়ে তাকে বলছে যে সে নাকি লোন নিয়েছে, কিন্তু কোন লোন, কোথা থেকে নিয়েছে তার কিছুই সে জানে না। সে সকাল থেকে অনেকগুলো নাম্বার ব্লক করে ফেলেছে, তবে প্রত্যেকবার মেয়েটা একটা নতুন নাম্বার দিয়ে তাকে কল করেই যাচ্ছে। এটা শুনে রুদ্র তার মেয়েকে আবার সেই নাম্বারে নিজ থেকেই কল করতে বলে আর তার সাথে কথা কন্টিনিউ রাখতে বলে, যতক্ষণ না রুদ্র তাকে কল কাটতে বলছে ততক্ষণ। তারপর রুদ্র তার কম্পিউটার নিয়ে বসে পড়ে আর ওই নাম্বারটা ট্র্যাক করে সেটা কার, কোথা থেকে সে কল করেছে এই সব ইনফরমেশন বের করে ফেলে। এখানে সে দেখতে পায় যে নাম্বারটা আসলে কোনো মেয়েরই না, এটা একটা ছেলে ছিল যে তার মেয়ের সাথে স্ক্যাম করার চেষ্টা করছে। তাই সে তার মেয়ের হাত থেকে ফোনটা নিয়ে সেই ছেলেকে তার পাওয়া প্রত্যেকটা ইনফরমেশন এক এক করে বলে দেয়, যেটা শুনে সেই ছেলেটা ভয় পেয়ে যায় আর সাথে সাথে কলটা কেটে দেয়। এরপর রুদ্র পুলিশ স্টেশনে আসে, সেখানে অনিমেষ রুদ্রকে সেই ছেলে দুটোর ছবি দেখায় আর বলে তাদের কাছে এটা ছাড়া আর কোনো ইনফরমেশন নেই। তখন রুদ্র জানায় তার কাছে একটা উপায় আছে, সেটা হলো টাওয়ার ডাম্পলিং এর মাধ্যমে সে ওই এরিয়াতে খুনের সময় কতগুলো ফোন অ্যাক্টিভ ছিল সেটা খুঁজে বের করতে পারবে। এরপর 1 ঘন্টার মধ্যেই রুদ্র সবকিছু চেক করে দেবুকে জানায় যে খুনের সময় ওই এরিয়াতে প্রায় 1800 ফোন অ্যাক্টিভ ছিল। এই কথা শুনে দেবুর মাথায় হাত, কারণ এতগুলো লোকের মধ্যে থেকে তারা কিভাবে খুনির নাম্বারটা ধরতে পারবে। এতে রুদ্র জানায় এখানে আর একটা উপায় আছে। এখন তো প্রত্যেকটা নাম্বার দেওয়ার সময় সবার কাছ থেকে তাদের আধার কার্ড বা আইডি কার্ড নেওয়া হয়, ছবিও নেওয়া হয়। তাই যদি তারা সেই ছবিগুলোর সাথে লোক দুটোর ছবি ম্যাচ করে দেখে তাহলে অবশ্যই তারা কোনো ইনফরমেশন খুঁজে পাবে। এরপর রুদ্র ছবি ম্যাচ করার চেষ্টা করে, যার মাধ্যমে সে দেখতে পায় সেখানের একটা ছবির সাথে ওই দুটো ছবির মধ্যে একটা লোকের 80% ম্যাচ আছে। লোকটার নাম রাজেশ আর তার সিমের লোকেশন ইউপিতে। তখন অনিমেষ রুদ্রর কাছে সিমের কারেন্ট লোকেশন চায়, যেটা তাদের পাশের কালীঘাটেই ছিল। এটা শোনা মাত্রই দেবু অনিমেষকে নিয়ে গাড়িতে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়। রুদ্র ফোনে তাদের সব লোকেশনেরই ইনফরমেশন দিচ্ছিল আর খুব দ্রুতই তারা সেই লোকেশনে পৌঁছে যায়। এরপর তারা পাশের একটা বাড়িতে ঢুকে সার্চ করার জন্য। তখন সেই বাড়ির মেঝেতে তারা একটা লাশ দেখতে পায়। তখন তারা বুঝে যায় যে কেবলই মহিলাটাকে মারা হয়েছে। তখন তারা বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই চিৎকার শুনে তারা যখন বাইরে আসে তখন সামনে থেকে একটা লোককে সোনার গয়না নিয়ে পালিয়ে যেতে দেখে। তারা যখনই লোকটার পিছু নিতে যাবে তখন তারা দেখে চারিদিকের বিভিন্ন বাড়ি থেকে চোর বের হচ্ছে। এর মানে হলো এটা একজন লোকের কাজ না, এর সাথে পুরো একটা টিম জুড়ে আছে। তখনই কলে রুদ্র তাদের জানিয়ে দেয় যে এরা হলো ভেরিয়া ক্লানের লোক। এরা কখনোই একজন মাঠে নামে না, অনেকে একসাথে নামে। এখানে মিনিমাম 10 থেকে 15 জন আছে আর তারা কাজে নামার আগে শুরুতেই পালানোর প্ল্যানটা করে নেয়। তাই তাদের ধরা এত সহজ না। এজন্য রুদ্র দেবুকে বলে আরো ফোর্স নিয়ে আসতে, কিন্তু দেবুর হাতে তো এত সময় ছিল না। তাই সেখানে যে কজন লোক ছিল তাদের নিয়ে এসে ওই লোকগুলোকে ধরতে নেমে পড়ে। দেবু আর অনিমেষ একসাথে ছিল। তখন তারা সেখানে কোনো একজনকে দেখে থমকে যায়। চেহারাটা তাদের অনেক পরিচিত ছিল। হ্যাঁ, এটা ওই দুজন লোকেরই একজন ছিল যাদের ছবি চামেলি আঁকিয়েছিল। এটা হলো সর্দার। অনিমেষ আর দেবুকে দেখে সর্দার পালাতে থাকে, তবে একটা সময় গিয়ে তারা সর্দারকে ধরে ফেলে। তখন সর্দার বাঙালিদের নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এখানে আর বুঝতে বাকি থাকে না যে সর্দারের সবচেয়ে বড় শত্রু হলো বাঙালি। তবে দেবু আর অনিমেষ কি আসলেই সর্দারকে ধরে ফেলেছে, নাকি এটা সর্দারেরই আর একটা চাল ছিল?
কারণ রুদ্র তো বলেছিল যে এরা পালানোর অনেকগুলো রাস্তা তৈরি করে রাখে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা ছিল সর্দারের পালানোর একটা রাস্তা। সে ইচ্ছে করে দেবু আর অনিমেষের কাছে ধরা দিয়েছিল, আর যখনই সে সুযোগ পেয়েছে তখন সে ম্যাচের কাঠি দিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেয়, যেখানে সর্দার আগে থেকেই কেরোসিন ঢেলে রেখেছিল। এই আগুনে অনিমেষ আর দেবুর পা পুড়তে শুরু করে, যার সুযোগ নিয়ে সর্দার সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের একটা রুম দেখানো হয়, যেখানে অনিমেষ, দেবু আর একজন সিনিয়র ইন্সপেক্টর ছিল। তাদের সামনে ছিল রুদ্র। সে সবাইকে এই ভেরিয়া ক্ল্যানের অতীত সম্পর্কে বলছিল। রুদ্র সবাইকে বলে ব্রিটিশ আমলে অনেকগুলো ট্রাইব ছিল যারা কিনা মানুষ মারত। তাদের এই হিংস্রতার কারণে বেশ কয়েকটা ট্রাইবকে ব্যান করে দেওয়া হয়। তবে এখনো কিছু ট্রাইব ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের মধ্যে অন্যতম হলো এই ভেরিয়া ক্ল্যান। ভেরিয়া ক্ল্যান মানে হলো একদল ডাকাত বা শিকারী যারা ভয় সৃষ্টি করে আর অবৈধ কাজ করে। তারা স্বাধীনতার আগে থেকেই ছিল। শুরুটা তারা অল্প কয়েকজন লোক নিয়ে করলেও এখন তাদের সংখ্যা অনেক বেশি। তারা সিস্টেমের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের যে লিডার, তাকে তারা সর্দার বলেই ডাকে। তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত, যেমন ডাকাতি, খুন, মহিলাদের উপর শারীরিক নির্যাতন। এসব মহিলাদেরকে তো তারা মানুষ বলেই মনে করে না। তাদের প্রত্যেকের পিঠে একটা ক্রস মার্ক আছে, যেটা তারা বোঝায় যে সমাজ তাদের পিঠে ছুরি মেরেছে। তারা প্রথমে একটা এরিয়াতে অ্যাটাক করার আগে সেই এরিয়ার প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সেখানকার সব ইনফরমেশন কালেক্ট করে, আর যেখানে সবচেয়ে বেশি টাকা পয়সা পাওয়া যাবে সেই বাড়িগুলোর সামনে ক্রস মার্ক করে রাখে। এরপর প্ল্যান করে সেই সব বাড়িতে অ্যাটাক করে। তাদের লাস্ট লোকেশন ইউপির দিলদারগঞ্জে দেখা গেছে। তাছাড়া তারা যে সিমটা পেয়েছে সেটার লোকেশনও 6 বছর ধরে ওই একই জায়গায় দেখাচ্ছে। সবকিছু শুনে সিনিয়র ইন্সপেক্টর অনিমেষকে জিজ্ঞেস করে যে তার এই কেসের ব্যাপারে কি রায় আছে, কারণ এই কেসটা তো অনিমেষ দেখছিল। এ কথা শুনে অনিমেষ বলে তাদের ঘরে বসে চিন্তা করলে হবে না, তাদের ফিজিক্যালি কাজ করতে হবে। তাছাড়া তারা যদি ওই সব এরিয়ার পুলিশ এমপিদের ইনফর্ম করে তাহলেও তারা কোনো হেল্প পাবে না, উল্টে তারা এই ইনফরমেশনটা লিক করে দিবে। তাই তাদের এখন একটা গোপন অপারেশন করতে হবে। তার জন্য তাদের একটা টিম তৈরি করতে হবে, যেখানে অনিমেষ, দেবু আর রুদ্রকে নেয়। তখন সিনিয়র ইন্সপেক্টর তাদেরকে ইমরানকেও নিতে বলে। এখানে ইমরানের কথা শুনে রুদ্রর তো মুড অফ হয়ে যায়। আসলে রুদ্র আর ইমরান অনেক ভালো বন্ধু ছিল, তবে কিছু কারণবশত তাদের এই বন্ধুত্বটা শত্রুতায় পরিণত হয়। কিন্তু ইমরানের একটা বিশেষ গুণ আছে, সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, আর তার এই স্ট্রেংথও ভালো। এ কারণে তাকে এই টিমে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে ইমরান চলে আসে। এরপর শুরু হয় ইমরান আর রুদ্রর খুনসুটি। তারা একে অপরকে খোঁচা মেরে কথা বলার একটা সুযোগও হাতছাড়া করছিল না। তবে এগুলো করলে তো হবে না, তাদের কাজেও তো মন দিতে হবে। তাই তারা তাদের প্ল্যান করতে শুরু করে, যেখানে ইমরান সবাইকে একটা পথ দেখিয়ে দেয়, যেখান থেকে তারা খুব সহজে সেই জায়গায় পৌঁছাতে পারবে যেখানে কিনা সর্দারের গ্যাং আছে, আর সেদিক দিয়ে গেলে কেউ তাদের উপর সন্দেহ করবে না। এরপর তারা সবাই তাদের ফেক আইডেন্টিটি বানাতে শুরু করে, আর প্রত্যেকে নিজেদের নাম পরিবর্তন করে ফেলে। তারা তাদের প্ল্যানের মধ্যে প্ল্যান বিও রেখেছিল, তবে এই প্ল্যানটা কি সেটা আমরা সামনেই জানতে পারবো। দেবু তাদের সাথে আরো দুজন পুলিশ ইন্সপেক্টর নেয়, যাদের নাম জগাই আর মাধাই। রাতে তারা সবাই যার যার বাসায় যায় আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়। পরদিন সকালে তারা সবাই পুলিশ স্টেশনে চলে আসে আর তাদের মিশনের জন্য রওনা হয়। যাওয়ার আগে চামিলি আর আবির অনিমেষের সাথে দেখা করতে আসে। সেখানে আবির অনিমেষকে জানায় মিশনে যদি এমন কিছু হয় যেখানে সে অনেক সমস্যায় পড়ে যাবে, তাহলে তার প্রমিসের কথা মনে রাখার দরকার নেই, সে যেন ফিরে আসে। তারপর চামেলি অনিমেষকে তার নাম্বার দেয় আর বলে যদি কোনো বিপদ হয় বা এখানে কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সে যেন তাকে কল করে অবশ্যই জানায়। এরপর তারা সবাই বিহার আর ঝাড়খণ্ড ক্রস করে ইউপি এসে পৌঁছায়। তারা সবাই সেখানকার একটা ধাবাতে খাওয়া দাওয়া করে। সেখানে বসে তারা সবাই গল্প করছিল। তখন একে একে সবার পরিবারের লোকজন কল করে তাদের খোঁজ খবর নিতে থাকে। সে সময় চামেলি অনিমেষকে কল করে আর তার খোঁজ খবর নেয়। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে তাদের মধ্যে কিছু একটা চলছে। চামেলি ধীরে ধীরে অনিমেষকে পছন্দ করতে শুরু করেছিল, এমনকি অনিমেষকে দেখেও মনে হচ্ছিল সেও চামেলিকে পছন্দ করতে শুরু করেছে। চামেলি তো অনিমেষের জন্য তার কাজও বন্ধ করে দিয়েছিল, সে কোনো কাস্টমারও ডাকছিল না, যার কারণে সেখানকার হেড তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এদিকে পুলিশ টিম দিলদারগঞ্জে সেই লোকেশনে পৌঁছায় যেখানে রাজেশের সিমের লাস্ট লোকেশন ছিল। তবে সেখানে তারা অন্ধকার ঘর ছাড়া আর কোনো কিছুই খুঁজে পায় না। তাই তারা সেখান থেকে হোটেলে চলে আসে, কারণ এত রাতে তাদের আর কিচ্ছু করার কোনো সুযোগ ছিল না। হোটেলে বসে তারা সবাই এই কেস নিয়েই ডিসকাস করছিল। তখন অনিমেষ তাদেরকে সর্দারের খুনের সময় ব্যবহার করা ছুরির কথা বলে, যেটা খুবই রেয়ার একটা ছুরি ছিল। তাই এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই জায়গাটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে তারা খুব ইজিলি সর্দার পর্যন্ত পৌঁছাতে পারবে। তখন ইমরান জানায় এখানে পাশে একটা স্টিল প্লান্ট আছে যেটা বিরজু নামের একজন চালায়, তার কাছে গেলেই তারা সব ইনফরমেশন পেয়ে যাবে। পরের দিন সকালেই তারা
সবাই সাধারণ একজন কাস্টমার সেজে বিজুর স্টিল প্ল্যান্টে চলে যায়, যেখানে বিজু তাদের সবার সাথেই ভালোভাবে কথা বলছিল। তাদের দেখে সে একটা ছেলেকে ডেকে চা আনতে বলে, তবে ছেলেটা যখন চা নিয়ে আসে তখন হঠাৎই তার হাত থেকে চার কাপটা পড়ে যায়। এতে বিরজু খুবই রেগে যায় আর তাকে একটা লাথি দিয়ে দেয়। ছেলেটা তখন অনিমেষের গায়ের উপর গিয়ে পড়ে। তারপর অনিমেষ মেইন পয়েন্টে আসে, যেখানে সে বিরজুর কাছে AK-47 ছুরি চায়। তবে এখানে দেখা যায় বিরজু কিছুটা অনিমেষের মতোই ছিল। সেও খুব সহজেই মানুষদের দেখে অনেক কিছু অবজার্ভ করতে পারত, তাই সে তাদের সবাইকে দেখে খুব সহজেই চিনে যায় যে তারা সবাই বাঙালি আর তারা পুলিশ ইন্সপেক্টর। এরপর শুরু হয় তাদের সবার মধ্যে তুমুল ফাইট। দুই দলের মধ্যে মারামারি হতে থাকে আর অবশেষে ইমরান বিরজুকে ধরতে সক্ষম হয়। তখন দেবু বিরজুকে জিজ্ঞেস করে যে সর্দার কোথায়, কিন্তু সে কোনোভাবেই তাদের সর্দারের ইনফরমেশন দিচ্ছিল না। তখন সেখানে সেই ছেলেটা চলে আসে যাকে কিছুক্ষণ আগে বিরজু মেরেছিল। সে সবাইকে সর্দারের ইনফরমেশন দেয়। সে সবাইকে বলে আজকে জলসা আছে, যেখানে তারা সর্দারকে খুঁজে পাবে। ছেলেটা বলে যে সর্দার তার মাকে মেরে ফেলেছে, তাই তারা যেন সর্দারকে না ছাড়ে। রাতে তারা সবাই মিলে জলসায় চলে যায়, যেখানে তাদের সাথে সর্দারের দেখা হয়। তবে এখানে তারা একটা শকিং জিনিস জানতে পারে। তারা দেখে যেই ছেলেটা তাদেরকে সর্দারের ইনফরমেশন দিয়েছিল সে আসলে সর্দারেরই লোক। সর্দার তাদেরকে জানায় যে সে আগেই জানতে পেরেছিল যে কিছু পুলিশ ইন্সপেক্টর তার এলাকায় এসেছে, তাই সে চাইছিল নিজ থেকেই তাদের সাথে দেখা করবে, আর এজন্যই পুলিশ টিম আছে এখানে। তবে এখানে আমাদের অবাক করে দিয়ে অনিমেষ বলে যে তারা আগে থেকেই জানতো যে এই ছেলেটা সর্দারেরই লোক। আসলে যখন তারা বিরজুর সাথে দেখা করতে যায় আর বিরজু ওই ছেলেটাকে লাথি মারে, তখন ছেলেটা অনিমেষের গায়ে এসে পড়েছিল। আর তখনই অনিমেষ ছেলেটার গলায় একটা কাট মার্ক দেখেছিল। সে খুব ভালো করেই জানতো ফেরিয়াতের গলায় এই মার্কটা থাকে। তখনই সে বুঝে গিয়েছিল যে এই ছেলের মধ্যে কোনো ঘাপলা আছে। এরপর তারা তাদের প্ল্যান বি এক্সিকিউট করার সিদ্ধান্ত নেয়, যেটা ছিল টিয়ার গ্যাস। এরপরই অনিমেষ উঠে দাঁড়ায় আর সবাই তখন নিজেদের মুখ বেঁধে নেয়। তারপরে তারা টিয়ার গ্যাস মেরে ভিড়ের মধ্যে থেকে সর্দারকে বের করে পাশের একটা পুলিশ স্টেশনে নিয়ে আসে। তারা সিদ্ধান্ত নিয়েছিল এই পুলিশ স্টেশন থেকে সকালে তারা সর্দারকে তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাবে, কারণ এত রাতে অত দূর যাওয়া সম্ভব ছিল না। তবে এখানকার ইন্সপেক্টর সর্দারকে অ্যারেস্ট করতে রাজি হচ্ছিল না, কারণ সেও তার পক্ষে ছিল। কিন্তু যখন সিনিয়র ইন্সপেক্টর কল করে তাকে নির্দেশ দেয় তখন তার হাতে আর কোনো উপায় থাকে না, তাই সে সর্দারকে জেলে ঢুকিয়ে দেয়। সব পুলিশ ইন্সপেক্টর সর্দারকে ঘিরে ধরে। অনিমেষ তখন সর্দারকে মারতে মারতে ছায়ার কথা জিজ্ঞেস করে যে সে কেন ছায়াকে মারলো। তখন সর্দার রেগে মেগে দেবুর দিকে আঙ্গুল দেখায়। সে বলে সে সবার সামনে দেবুকে জুতা চাটাবে। এটা শুনে অনিমেষ সর্দারকে আরো বেশি মারতে শুরু করে। তখন না পেরে সর্দার সব সত্যি বলতে থাকে। সর্দার বলে সে যখন ছোট ছিল তখন সে বর্ডারে বর্ডারে ঘুরে বেড়াতো, তবে একদিন তার সামনে তার মা বাবাকে বাঙালিরা উলঙ্গ করে পিটিয়ে মেরেছিল শুধুমাত্র তাদের সারনেমের জন্য। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কাউকে ছাড়বে না। তবে অনিমেষ সর্দারকে বলে এত বেশি না বকে সে ছায়াকে কেন মেরেছে সেটা যেন বলে। এতে সর্দার বলে সে তো ছায়াকে মারতে চায়নি, তবে হঠাৎ ছায়া তাদের উপর অ্যাটাক করে বসে, যার কারণে তারা নিজেদের বাঁচাতে গিয়ে ছায়াকে মেরে ফেলে। সর্দার এগুলো বলছিল ঠিক তখনই রুদ্রর কাছে তার বাসা থেকে কল আসে। এজন্য সে কথা বলতে বাইরে যায়। তবে বাইরে গিয়ে সে দেখে পুরো থানা ফাঁকা হয়ে গেছে, কোথাও কোনো পুলিশ নেই। সেই কথাটা ভেতরে এসে সবাইকে জানায়, যেটা শুনে সর্দার অনেক জোরে হাসতে থাকে আর শিয়ালের মতো আওয়াজ করে। তার এই আওয়াজ শুনে আশেপাশে থাকা তার সব লোকগুলো পুলিশ স্টেশনের সামনে এসে জড়ো হয়। তারা সবাই পুলিশ ইন্সপেক্টরদেরকে ঘিরে ধরে। এখন তাদের হাতে আর করার কিছুই ছিল না। তবে এখানে ঘটে আর একটা কাণ্ড। সর্দার জেলে বলেছিল যে সে দেবুকে দিয়ে জুতা চাটাবে, আর সে সেই কাজটা করেই ছাড়ে। দেবুও না পেরে ধীরে ধীরে সর্দারের পায়ের কাছে আসে আর তার জুতা চাটতে যায়। তখনই সর্দার দেবুকে বলে তার অনিমেষের জুতা চাটতে হবে। তাই দেবু অনিমেষের কাছে যায় আর তার জুতা চাটে। অনিমেষ তো এটা একদমই নিতে পারছিল না, কিন্তু চারিদিকে এত অস্ত্র ছিল, এত লোক ছিল যে তার করার কিছুই ছিল না। সর্দার আসলে চাইছিল যে অনিমেষ তাকে যে চরগুলো মেরেছে সেই চরগুলোর এমন একটা জবাব দিবে যেটা অনিমেষ কখনোই ভুলতে পারবে না, আর সে সেটাই করে। তারপর সর্দার তাদের সবাইকে জানায় যে এই থানার পুলিশ ইন্সপেক্টর তার সবচেয়ে কাছের লোক, তাই সে ওই লোকটার কোনো ক্ষতি করতে চায় না। এজন্য সে ইন্সপেক্টরদেরকে ছেড়ে দিচ্ছে। তবে কাল সকালের মধ্যে যদি তারা সবাই চলে না যায় তাহলে সে তাদের পাঠানোর ব্যবস্থা করবে। পরের দিন সকালে ইন্সপেক্টর দেবু সবাইকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। তাহলে কি তারা হাল ছেড়ে দিল? সর্দারের কাছে তারা হেরে গেল? সেই সম্পর্কে আমরা সামনেই জানতে পারবো। এরপর প্রায় 3টা দিন কেটে যায়। সেদিন সর্দার তার লোকদের সাথে বসে আড্ডা দেয়। এরপর সে তার ঘরে আসে। তখন সর্দার তার ঘরের বাইরে লাল কালারের ক্রস মার্ক দেখতে পায়, ঠিক তেমনটাই যেমন তারা কোনো মিশনের আগে অন্যদের বাসার সামনে দিয়ে আসতো। এটা দেখে তার কিছুটা সন্দেহ হয়, তবে সে বিষয়টাই ইগনোর করে। এরপর সে যখন ঘরের ভেতর গিয়ে পানি খাচ্ছিল তখনই সে তার সামনে দেবুকে দেখতে পায়। সর্দার চোখ ঘুরিয়ে দেখে সেখানে শুধু দেবু না, অনিমেষ, রুদ্র, ইমরান সবাই ছিল। এবার এখান থেকে পাস্টে যায় দৃশ্য, আর আমাদের আসল কাহিনী দেখানো হয়। সেদিন যখন তারা চলে যাচ্ছিল
তখন দেবু প্ল্যান করে সর্দারের জুতা চাটার বাহানায় তার পায়ে তাদের একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়, যেটার মাধ্যমে তারা সর্দারের লোকেশন খুঁজে পায়। তখন ইমরান দেবুকে জিজ্ঞেস করেছিল যে এবার তাদের প্ল্যান অফ অ্যাকশন কি হবে। দেবু বলে মৃগয়া। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে আসে, যেখানে সর্দার তাদেরকে জিজ্ঞেস করে যে তারা তো এই পর্যন্ত চলে আসলো, কিন্তু তাকে নিয়ে যাবে কিভাবে। ঠিক তখনই দেবু তার ফোনের মাধ্যমে গ্রামে একটা ব্লাস্ট ঘটায়, আর গ্রামবাসীর মনোযোগ সেদিকে নিয়ে যায়। এই সুযোগে তারা সর্দারকে টানতে টানতে তাদের গাড়িতে তুলে নেয়। বিপদ বুঝতে পেরে সর্দার শিয়ালের মতো চিৎকার করে, যেটা শুনতে পেরে গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে। তারা গাড়িকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশও তো কম পাওয়ারফুল ছিল না। তারা সব গুন্ডাদের সাথে ফাইট করে, তবে একসময় দেখা যায় বেশি ধস্তাধস্তিতে তাদের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। এরপর তারা গাড়ি থেকে নেমে আসে, সেখানে সবগুলো লোকের সাথে ফাইট করে। তারা সবাই অনেক ইনজুর্ড হয়। একসময় তো তারা সবাই প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু তখন তাদের আবিরের কথা মনে পড়ে, আর তাদের মধ্যে আবারও নতুন করে স্পৃহা জেগে ওঠে। তারা বাংলার বাঘের মতো ফাইট করে ওই লোকগুলোকে হারিয়ে দেয়। এরপর তারা সেখানে থাকা সবাইকে মেরে ফেলে আর সর্দারকে ধরে। এরপর তারা সর্দারকে নিয়ে সবাই কলকাতায় ফিরে আসে। সেখানে অনিমেষ আবিরের সামনে সর্দারকে নিয়ে আসে আর তার প্রমিস রাখে। তাদের এত বড় অ্যাচিভমেন্টের কারণে তাদের সবার ছবি নিউজ পেপারে আসে। এটা দেখে তাদের পরিবারের সবাই অনেক খুশি হয়। এরপর আমাদের দেখানো হয় অনিমেষ আর চামেলি তাদের ভালোবাসার সম্পর্কটাকে একসেপ্ট করে নিয়েছে। তারা একে অপরকে নিজেদের মনের ফিলিংস বলে দেয়, আর এরই সাথে এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।